শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল আলী, সহকারী শিক্ষক, হরিনগর উচ্চ বিদ্যালয়। আজকে একটা চিত্র দেখো, এখানে কিছু চিত্র আছে, তো কিছু সাইজের এখানে কিছু সাইজ দেয়া আছে, যে স্মল, দেখো লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এগুলোকে যদি আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজাই, তাহলে মধ্যখানে যেটা থাকে সেটাকে আমরা বলি যে মধ্যক। মধ্যখানে যেটা পাই সেটাই হচ্ছে মধ্যক। তো আরেকটা চিত্র দেখো এখানে কিছু স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভগুলো তাদের মানের ক্রমানুসারে সাজানো আছে। এই মানের ক্রমানুসারে সাজালে দেখো যে একটা স্তম্ভের, এই স্তম্ভগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এই স্তম্ভের দুই পাশে সমান সংখ্যক স্তম্ভ আছে, বামেও যত সংখ্যক স্তম্ভ আছে ডানেও তত সংখ্যক স্তম্ভ আছে। তাহলে এই স্তম্ভটাকে বলছি আমরা মধ্যক, মধ্য স্তম্ভ, যেটাকে আমরা বলছি যে মধ্যক। চিহ্নিত স্তম্ভটি হলো মধ্য স্তম্ভ, সেটাই হচ্ছে আমার মধ্যক। এর বামে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, ডানেও 1 2 3 4 5 6 7 8 9টা স্তম্ভ বিদ্যমান। এখন দেখো যে আরেকটা চিত্র দেখি, যে এই চিত্রে কিছু সংখ্যক ফুল আছে। তো আমরা যদি বলি যে কোন কালারের, কোন রঙের ফুল সব থেকে বেশি, তোমরা বলতে পারবে যে গোলাপি রঙের ফুল সবচেয়ে বেশি। তাহলে যেটা সবচেয়ে বেশি থাকে সেটাকে আমরা বলি যে প্রচুর পরিমাণে আছে, সেটাই হচ্ছে প্রচুরক, সেটা হচ্ছে প্রচুরক। তাহলে আজকে আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে মধ্যক ও প্রচুরক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই বিষয়গুলা অষ্টম থেকে নবম শ্রেণীতেও তোমার প্রয়োজন হবে। তো দেখো এই ক্লাস শেষে তোমরা যেটা জানতে পারবে যে মধ্যক ও প্রচুরক ব্যাখ্যা করতে পারবে, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে, অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে পারবে, বিন্যস্ত উপাত্তের গড় ও মধ্যক নির্ণয় করতে পারবে, এবং আয়তলেখ অঙ্কন করতে পারবে। তো দেখো এখানে কিছু সংখ্যক জিনিস তাদের আকৃতি অনুসারে সাজানো আছে, তো আমরা যদি বলি যে মাঝারি সাইজের জিনিসটা কোনটা, তাহলে দেখো যে এখানে মোট কয়টা জিনিস আছে, 7টা জিনিস আছে। তাহলে মধ্যখানে যেটা আছে, যে দুই দিকে তিনটা বাদ দিয়ে দিলে মধ্যখানে থাকে এই 4 নাম্বারটা, এটাই হচ্ছে মাঝারি সাইজ এবং এটাই হচ্ছে মধ্যক। এটা হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে মধ্যক। তো মধ্যক হলো তাহলে কি, যে মধ্যক বলতে আমরা বুঝি যে সংগৃহীত উপাত্তের, আমরা যে উপাত্তগুলা সংগ্রহ করি সেটার মধ্য মান হচ্ছে মধ্যক। সংগৃহীত উপাত্তের মধ্যম যেটা মান সেটাই হচ্ছে মধ্যক। তাহলে আমরা প্রদত্ত যে উপাত্তগুলো দেয়া থাকবে, সেই উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে যে উপাত্তগুলো সমান দুই ভাগে ভাগ, যে উপাত্তটা ওই উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে, সেটাই হচ্ছে আমার মধ্যক। তাহলে দেখো যে এখানে কিছু সংখ্যক উপাত্ত দেয়া আছে, এই উপাত্তগুলা কিন্তু বিন্যস্ত উপাত্ত না, এই উপাত্তগুলা হচ্ছে অবিন্যস্ত। দেখো যে প্রথমে 10 আছে, তারপর 9 আছে, আবার 12 আছে, তার মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো নাই। এটা এই জন্য এটাকে বলছি আমরা অবিন্যস্ত উপাত্ত। তো এই অবিন্যস্ত উপাত্তগুলাকে প্রথমে আমি
মানের ক্রমানুসারে সাজাই, মানের ক্রমানুসারে সাজালে এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট সর্বনিম্ন মান হচ্ছে উপাত্তের সর্বনিম্ন মান 6 এবং সর্বোচ্চ মান হচ্ছে 15। তাহলে আমাকে যে সর্বনিম্ন মান পেলাম 6 এবং সর্বোচ্চ মান হচ্ছে 15। তাহলে এই উপাত্তগুলোকে যদি আমি মানের ক্রমানুসারে সাজাই, মানের ক্রমানুসারে সাজিয়ে কি পাচ্ছি, প্রথমে 6 পাবো, 7 পাবো, 8 পাবো, 9 পাবো, 10, 11, 13, 14, 15। এই যে মানের ক্রমানুসারে সাজালাম। এবার আমি প্রথম থেকে, এবং এখানে মোট কতগুলো উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8 9টা উপাত্ত আছে। তাহলে আমি যদি প্রথম থেকে 4টা এবং শেষ থেকে 4টা বাদ দিয়ে দিই, মধ্যখানে যে উপাত্তটা পাই সেটাই হচ্ছে আমার মধ্যক। তাহলে এখানে আমার এই 10 হচ্ছে মধ্যক। তো এটা হচ্ছে, দেখো লক্ষ্য করো যে এখানে মোট পদ সংখ্যা দেখলাম যে 9টা, অর্থাৎ 9টা উপাত্ত আছে, মানে পদ সংখ্যা হচ্ছে 9টা। তো এই 9 হচ্ছে কিন্তু এখানে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যা। তাহলে আমার এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্ত আছে। তো বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা দেখছি যে এই প্রথমে বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে আমি দুই দিক থেকে সমান সংখ্যক উপাত্ত বাদ দিয়ে দিতে পারছি। তারপর মধ্যখানে যেটা থাকছে সেটাই হচ্ছে আমার মধ্যক। তো এখানে আমি আরেকটু লক্ষ্য করো যে এখানে এটাকে বলছি আমার প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। তো তাহলে আমি এই যে মোট পদ 9, মোট পদ হচ্ছে 9। তো এই যে আমি এর জন্য 9 প্লাস 1, মোট পদ 9, মানে n এর মোট উপাত্ত হচ্ছে n সমান হচ্ছে n সংখ্যক উপাত্ত। তো n এর সংখ্যা কত এখানে 9। তাহলে এটাকে আমি 9 প্লাস 1, 9 প্লাস 1 অর্থাৎ n প্লাস 1/2 যদি করি তাহলে কত পাচ্ছি, 9 প্লাস 1 মানে 10/2, 5। তাহলে পঞ্চমতম পদ হচ্ছে মধ্যক। এবার দেখো যে এখানে কিছু সংখ্যক উপাত্ত দেয়া আছে, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করে যদি বলি, তাহলে উপাত্তগুলোর মানের ক্রমানুসারে প্রথমে সাজাই। তো এখানে সর্বনিম্ন মান কত, 11, তারপর 12 13 12 14 16, এইভাবে উপাত্তগুলোকে তাদের মানের ক্রমানুসারে সাজানো আছে। তো এখানেও যদি আমি দুই দিক থেকে বাদ দিই, এখানে কতগুলো উপাত্ত আছে আগে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা উপাত্ত আছে। এক্ষেত্রেও আমার বিজোড় সংখ্যক উপাত্ত আছে, সেহেতু প্রথম থেকে 11 30 12 29 14 27 16 25 15 23 17 22 18 21 বাদ দিলে মধ্যখানে আমরা পাচ্ছি 19। তাহলে এখানেও মধ্যক হচ্ছে 19। তো এটা কিভাবে পাচ্ছি, দেখো আমি বলছি যে এখানে কতগুলা এখানে উপাত্ত আছে, যে বিজোড় সংখ্যক উপাত্ত আছে, এবং উপাত্তের সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা উপাত্ত আছে, 15টা। তাহলে আমার n এর মান হচ্ছে এখানে 15। তাহলে 15 প্লাস 1 মানে কত, 16/2 অর্থাৎ 8। তাহলে এই যে আমি মধ্যকটা পাচ্ছি, মধ্যকটা হচ্ছে 8তম পদ। তো দেখো যে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অর্থাৎ 8তম পদটা হচ্ছে মধ্যক। তাহলে বিজোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা মধ্যক বের করতে পারছি যে মোট উপাত্তর সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যত পাবো তততম পদটাই হচ্ছে আমার মধ্যক।
এবার আরো কিছু উপাত্ত দেয়া আছে, এগুলাও বিন্যস্ত উপাত্ত নয়। তো এটাকে বিন্যস্ত সর্বনিম্ন উপাত্ত এখানে 6 এবং সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 15। তাহলে এটাকে আমরা বিন্যস্ত আকারে যদি সাজাই, মানের ক্রমানুসারে সাজাই, তাহলে দেখো যে এখানে কতগুলো উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উপাত্ত আছে। এবার কিন্তু উপাত্তের সংখ্যা জোড়। তাহলে আমি যদি এবার দুই দিক থেকে বাদ দিই, যে 6 15 7 14 7 12 8 11 সমান সংখ্যক উপাত্ত দুই দিক থেকে বাদ দিলাম, প্রথম থেকে 4টা, শেষ থেকে 4টা, মধ্যখানে এবার 2টা উপাত্ত থেকে যাচ্ছে। এরকম ঘটবে কখন? যখন উপাত্তের সংখ্যা আমার জোড় সংখ্যক থাকবে। উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক থাকলে তখন কিন্তু একটাই থাকছিল মধ্যখানে, কিন্তু জোড় সংখ্যক থাকলে এইরকম ঘটনা ঘটবে। তখন আমার মধ্যক কি হবে? যে মধ্যক হবে এই দুটা, যে দুইটা মধ্যখানে থাকবে এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে মধ্যক হচ্ছে যে 9 + 10 মানে 19 ভাগ 2 সমান হচ্ছে 9.5। এখানে লক্ষ্য করো যে এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 10। তাহলে 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 5। তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ একটা পাচ্ছি, এবং 10কে যদি 2 দিয়ে ভাগ করে 1 যোগ করি তাহলে 5 যোগ 1 মানে 6, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ পদের সাংখ্যিক সংখ্যার গড় মানই হচ্ছে কি? আমার মধ্যক। অর্থাৎ মধ্যকটা আমরা পাচ্ছি জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের যোগফল। তো আমরা তাহলে দেখো যে যদি n সংখ্যক উপাত্ত থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে উপাত্তের মধ্যক হচ্ছে n + 1/2 তম পদের মান। আর যদি n জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম ও n + 1/2 তম পদ দুটির সাংখ্যিক মানের গড়। যেমন এখানে জোড় হলো, জোড়ের ক্ষেত্রে এটা হচ্ছে n/2 তম, অর্থাৎ n এর মান কত? এখানে 10, মোট উপাত্তের সংখ্যা 10। তাহলে 10/2 মানে 5তম, এই 9 হচ্ছে কিন্তু এখানে 5তম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এটা হচ্ছে 5তম পদ। 10 হচ্ছে যে ষষ্ঠ পদ, তাহলে এখানে n/2 অর্থাৎ 10/2 মানে 5 + 1তম পদ দুটি সাংখ্যিক মানের গড়ই হচ্ছে কি? আমার মধ্যক। তো আশা করি তোমরা জোড় সংখ্যক অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে জোড় সংখ্যক বা বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে। এবার দেখো এখানে কিছু স্তম্ভ দেয়া আছে, এই স্তম্ভের উচ্চতা এগুলো দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। তাহলে এই উপাত্তগুলোর যদি মধ্যক নির্ণয় করি তাহলে প্রথম কাজ হচ্ছে কি? আমাকে যে উপাত্তগুলোকে, এই স্তম্ভগুলোকে মানের ক্রমানুসারে সাজালে আমরা এইরকম পাবো, এইরকম পাবো। তাহলে আমার মধ্যক বের করার জন্য কি করব? যে 2 দিক থেকে বাদ দিয়ে দিব। 2 দিক থেকে বাদ দিলে কত হচ্ছে? যে 7 এবং 25 বাদ, তারপর 9 এবং 25 বাদ, 10 এবং 24 বাদ, 11 এবং কি 23 বাদ, 12 এবং 21 বাদ, 13 এবং 21 বাদ, 14 এবং 20 বাদ, 15 এবং 19 বাদ। যে মধ্যখানে 2টা থাকলো, তাহলে এই দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব, অর্থাৎ 16 + 18 ভাগ 2 সমান হচ্ছে 17। 34, 16 + 18 34 ভাগ 2 মানে 17। তো এটা আমরা অন্যভাবে যদি সূত্রের সাহায্যে বের করতাম তাহলে কি হতো? যে আমাকে কতগুলো স্তম্ভ আছে সেটা বের করে নিতে হতো, যে 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা স্তম্ভ আছে। তাহলে n এর মান হচ্ছে আমার 18। তাহলে সূত্রটা কি হতো যে n/2 অর্থাৎ 9তম পদ এবং n/2 + 1 অর্থাৎ 9 + 1 10তম পদের যোগফলের গড়। তো তাহলে এটা আমার হবে 9তম এবং এটা 10তম। দেখো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই যে 9তম এবং 10তম পদের যোগফলই হচ্ছে, যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাচ্ছি। তা আশা করি তোমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক বের করতে পারবে, সেটা উপাত্তের সংখ্যা জোড় হোক অথবা বিজোড়ই হোক। এবার আমরা কিছু বিন্যস্ত উপাত্ত দেখি, যে এখানে কিছু প্রাপ্ত নম্বর দেয়া আছে, যে 45 পেয়েছে 3 জন, 50 পেয়েছে 2 জন, 60 পেয়েছে 5 জন, 65 পেয়েছে 4 জন, 70 পেয়েছে 10 জন, 75 পেয়েছে 15 জন, 80 পেয়েছে 5 জন, 90 পেয়েছে 3 জন, 95 পেয়েছে 2 জন এবং 99 পেয়েছে 1 জন। এগুলো কিন্তু সাজানো আছে, ছোট থেকে বড় সাজানো আছে। এগুলোকে আমরা বলছি বিন্যস্ত উপাত্ত। তো আমার এখানে প্রাপ্ত নম্বর এবং এগুলো হচ্ছে গণসংখ্যা। তো প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এটা দেয়া ছিল। আমরা একটা নতুন একটা কলম তৈরি করলাম, সেটা হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সমষ্টি। তো ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত সমষ্টিটা কি পাই, যে দেখো যে এখানে 3 আছে, তাহলে প্রথমে আমি 3 বসালাম। এই 3 এর সাথে এই 2 যোগ করলে কত হবে, 3 আর 2 এ 5 হবে, সেই 5 এখানে বসবে। আবার এই 5 এর সাথে তার পরের সারির 5 যোগ করলাম, গণসংখ্যা যোগ করলে 5 5 10 হয়। 10 এর সাথে তার পরের সারির গণসংখ্যা 10 যোগ 4 মানে 14। 14 এর সাথে তার পরের সারির গণসংখ্যা অর্থাৎ 10, 14 10 এ 24। 24 এর সাথে 15 পরের সারির গণসংখ্যা, সেটা হচ্ছে 39। 39 এর সাথে 5 যোগ করলে 44, যেটা তার পরের সারির গণসংখ্যা। আবার 44 এর সাথে 3 যোগ করলে তার পরের সারির গণসংখ্যা, তাহলে 47। 47 এর সাথে তার পরের সারির গণসংখ্যা 2 যোগ করলে 49। 49 থেকে সাথে 1 যোগ করলে 50। এইভাবে আমরা ক্রমযোজিত সমষ্টি বা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে থাকি। তো এখানে এই যে সর্বশেষে যেটা যোজিত সমষ্টি পাই, সেটাই হচ্ছে আমার মোট উপাত্তের সংখ্যা। অর্থাৎ এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 50। এখানে 50 জনের উপাত্ত দেয়া আছে বা তথ্য দেয়া আছে। তাহলে এই 50টা জোড় না বিজোড়? 50টা হচ্ছে জোড়। তাহলে আমার এখানে জোড় সংখ্যক উপাত্ত n এর মান হচ্ছে 50 এবং এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমার সূত্র কি? মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যে n/2 তম পদ ও n/2 + 1 তম পদের সমষ্টি। তাহলে মধ্যক হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, এর যোগফলকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মধ্যক পেয়ে যাব। তো এখানে n/2 মানে কত? n/2 মানে হচ্ছে 50/2 মানে 25তম পদ এবং 50/2 + 1 মানে 26তম পদ। তো এখানে দেখো যে 25তম পদ এবং 26তম পদ কোথায় আছে, যে এখানে 25তম পদ হচ্ছে 25তম পদ মানে 25 ও 26তম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 25 এবং 26তম পদের গড়। তো এখানে 25তম পদ হচ্ছে কি 24তম পদ পর্যন্ত এখানে আছে, 24 এর পরে হচ্ছে 25, তারপরে 26। অর্থাৎ এখানে এই সারির মধ্যেই আমার কিন্তু 25তম এবং 26তম পদ আছে। তো 25তম এবং 26তম পদের তাহলে প্রাপ্ত নম্বর কত? এখানে 75। তাহলে 75 + 75
25তম পদ 75, 26তম পদ 75। তাহলে 75 প্লাস 75 বাই 2 অর্থাৎ 75। আমার মধ্যক পেয়ে গেলাম 75। এখানে দেখো যে এটা একটা বিন্যস্ত উপাত্ত ছিল এবং বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় আমরা এইভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখি যে এখানে কিছু চিত্র দেয়া আছে। এখানে কিছু চিত্র দেয়া আছে। যদি আমি বলি যে কোন রঙের বেলুন সব থেকে বেশি আছে, তাহলে তোমরা বলতে পারবে যে এই যে সবুজ রঙের বেলুনগুলা সব থেকে বেশি আছে। তাহলে এখানে যেটা সর্বাধিক আছে প্রচুরক হলো সেটা, যে উপাত্তগুলা সর্বাধিক আছে। অর্থাৎ এগুলার যদি আমি মান দিয়ে দিই যে 1 1 এবং এই সবুজ রঙের বা কলাপাতা রঙের 2 2 2 2 এবং এগুলা 1, লাল রঙের গুলা 3, তাহলে দেখো যে এখানে 3 আছে 4টা, 2 আছে 5টা এবং 1 আছে 3টা। তাহলে সব থেকে বেশি আছে 2। তাহলে সর্বাধিক বার যেটা আছে সেটাই হচ্ছে যে প্রদত্ত উপাত্তগুলার প্রচুরক। এখানে যদি আমরা দেখি কিছু বোতল আছে, কোমল পানির বোতল। তো এগুলা সব থেকে বেশি পরিমাণে কোনটা আছে দেখো যে এই কালারের গুলা আছে 3টা, এটা আছে 3 2 5টা, এই কালারের আছে 4টা, এই কালারের আছে 5টা, 3 আর 2 5টা। তাহলে মানে বেশি সংখ্যক আছে দেখো যে এই কালার এবং এই কালার। তাহলে এই 2 কালারের আমার বেশি সংখ্যক আছে, তাহলে এটা হচ্ছে প্রচুরক। এই উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে এটা। তো তাহলে আমরা বলতে পারবো যে উপাত্তগুলোর প্রদত্ত উপাত্তের মধ্যে সর্বাধিকবার যেটা থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। প্রচুরক একাধিকও হতে পারে, যেমন এখানে 2টা বোতলের পরিমাণ সমান, তাহলে এটা হচ্ছে এটা প্রচুরক, এটাও এবং অথবা এটা। সর্বাধিক প্রদর্শিত উপাত্তকে আমরা বলতে পারছি প্রচুরক। তো আমরা যদি এখানে কিছু উপাত্ত দেয়া আছে, এই উপাত্তগুলা যদি আমি মানের ক্রমানুসারে সাজাই তাহলে এটা পাচ্ছি। তো এখানে দেখো 1 2 3 4 5 5 7 8 9, তাহলে বেশি আছে কে 5, 2 বার 5 আছে, তাহলে এখানে প্রচুরক হচ্ছে 5। আবার দেখো যে এখানে কিছু উপাত্ত দেয়া আছে, এগুলাকেও যদি আমি মানের ক্রমানুসারে সাজাই তাহলে দেখো 1 2 2 3 4 5 5 6 7 8, তাহলে কে বেশি বার আছে 2 আছে 2 বার এবং 5 আছে 2 বার, তাহলে প্রচুরক হচ্ছে 2 অথবা 5। প্রচুরক হচ্ছে 2 অথবা 5। তাহলে এরকম যে কোনো উপাত্তের প্রচুরক একটাও থাকতে পারে অথবা একাধিকও হতে পারে। তো আমরা দেখি যে এখানে কিছু উপাত্ত দেয়া আছে। এই উপাত্তগুলো লক্ষ্য করলে দেখো যে এই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানো নাই, যে 17 15 12 তারপর আবার 26 3 10। এই উপাত্তগুলোকে যদি আমি মানের ক্রমানুসারে সাজাই যে এই তাহলে এই উপাত্তগুলোকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্তের আমাকে যদি মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে বলে যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো, তাহলে উপাত্তগুলোকে আমি মানের ক্রমানুসারে সাজাবো। প্রথমে যে মানের ক্রমানুসারে সাজালে আমরা এইরকম পাই যে 3 5 7 8 9 10 11 12 3 বার আছে, 13 14 15 16 17 18 15 2 বার আছে, 17 3 বার আছে, 18 19 20 নাই 21 22 23 23 2 বার আছে, 24 25 26 27 28 এবং 29। তো এখানে সব থেকে প্রচুর পরিমাণে কোনটা আছে দেখো যে 12 3 বার আছে, 17
3 বার আছে। আর তাহলে প্রচুরক এখানে বলতে পারবো যে 12 অথবা 12 এবং 17। 12 এবং 17। এবং যদি মধ্যক বের করি তাহলে কি করব, এই যে দুই দিক থেকে প্রথম এবং শেষ, প্রথম মান হচ্ছে 30, শেষ মান হচ্ছে 29, বাদ দিলাম। তারপর 5 28, 7 27, 8 26, 9 25, 10 24, 11 23, 12 23, 12 22, 12 21, 17 19, 13 19, তারপর 14 18, 15 17, 15 17। তাহলে মধ্যখানে দুইটা পদ থাকলো। তাহলে এই দুটা 16 এবং 17 যোগফল অর্থাৎ 33/2 মানে প্রচুরক আমরা আগে পেয়েছি যে 12 অথবা 17 এবং মধ্যক হচ্ছে যে 16 + 17 মানে 33/2 মানে 16.5। এটা আমরা কিভাবে বের করতে পারতাম, এখানে সূত্রের সাহায্যে বের করলে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা পদ আছে, অর্থাৎ n এর মান হচ্ছে 30। তাহলে আমাকে প্রথমে কি করতে হতো যে n/2 তম অর্থাৎ 15তম এবং n/2 প্লাস 1 মানে 16তম পদ। তো আমরা দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 15তম পদ এবং 16তম পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করতাম, যেটা আমরা পেয়েছি। তো এইভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো, মধ্যকও নির্ণয় করতে পারবো। তো এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে দেখি, প্রশ্ন আলোচনা করি যে হরিনগর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এরূপ দেয়া আছে। এটা একটা উদ্দীপক। তারপর বলছে কয়ে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এটা আসলে কয়ে প্রশ্নটা এত বড় হবে না। যদি সারণী ক্রমযোজিত সারণী তৈরি করতে বলে তখন তোমাদের এখানে বিন্যস্ত আকারে উপাত্তগুলো দেয়া থাকবে। তো যাই হোক, এটা ক্ষয়েও হতে পারে। ক্ষয়ে আবার বলছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের মধ্যক এবং প্রচুরক। এবং গয়ে বলছে গণসংখ্যা সারণী হতে গড় ও আয়তলেখ অঙ্কন করো। তো আমরা দেখি প্রথমে যে এই উপাত্তগুলাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাকে প্রথমে আগে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো গণসংখ্যা সারণীর জন্য এই উপাত্ত আমরা জানি যে প্রথমে কি দরকার, শ্রেণীব্যাপ্তি দরকার এবং টালি দরকার। তো শ্রেণীব্যাপ্তি এখানে সর্বনিম্ন মান হচ্ছে 32 এবং সর্বোচ্চ মান হচ্ছে 92। তাহলে আমাকে এই সর্বনিম্ন মান যেহেতু 32, সেহেতু আমি 31 থেকে নিয়ে শ্রেণী ব্যবধান শুরু করব এবং শ্রেণী ব্যবধান 10 নিচ্ছি। তাহলে 31 থেকে 40 নিলাম, 10 শ্রেণী ব্যবধান। তাহলে 41 থেকে 50 হবে, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং যেহেতু আমার 92 পর্যন্ত আছে তাহলে 91 থেকে 100। তো আমি ট্যালি যদি বের করি তাহলে 88 কোথায় যাবে, 81 থেকে 90 এর মধ্যে এখানে আসবে। তারপরে এই যে 78 হচ্ছে এই 71 থেকে 80-র মধ্যে। তারপর 76 81 থেকে 71 থেকে 80-র মধ্যে। তারপর 82 হচ্ছে 81 থেকে 90 এর মধ্যে। তারপর 92 91 থেকে 100-র মধ্যে। এইভাবে আমরা টালিগুলা করতে পারি। তো আমরা টালিগুলা এইভাবে বসিয়ে দিলাম, যে সারিতে পড়ে সেই সারিতে আমরা টালিগুলা তৈরি করলাম। তো এই টালি করার পর দেখো যে গণসংখ্যা হচ্ছে আমার প্রথমে টালির সংখ্যা কত, 4। তাহলে গণসংখ্যা হচ্ছে 4। তারপরেও আবার 4 পেয়েছি, তাহলে গণসংখ্যা হচ্ছে 4। তারপরে 51 থেকে 60-এর মধ্যে টালি হচ্ছে 3, তাহলে গণসংখ্যা হচ্ছে 3। আর এখানে 5 আর 3-এ 8,
গণসংখ্যা 61 থেকে 70-এর মধ্যে, 71 থেকে 80-এর মধ্যে 5 আর 1 6, 81 থেকে 90-এর মধ্যে 3 এবং 91 থেকে 100-এর মধ্যে হচ্ছে 2। এটা হচ্ছে আমার গণসংখ্যা পেয়ে গেলাম। তো ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমরা কি পারি, যে ক্রমান্বয়ে যোগ করতে হবে গণসংখ্যাগুলো। তো প্রথমে 4 আছে 4, এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, যে প্রথমে 4 আছে 4, তারপর 4-এর সাথে তার পরের সারির গণসংখ্যা যোগ করলে 8, তারপরে 8 আর 3-এ 11, 11-র পরে 11 আর 8-এ 19, 19 আর 6-এ 25, 25 আর 3-এ 28, 28 আর 2-এ 30। তাহলে এখানে আমার 30টা উপাত্ত ছিল, 30 জনের উপাত্ত দেয়া ছিল। এটাই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা সারণী বা যোজিত গণসংখ্যা সারণী। ক্ষয়ে বলছিল যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তো এই যে উপাত্তগুলোকে যদি আমি মানের ক্রমানুসারে সাজাই তাহলে এরকম দেখতে পাই, যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে এটা পাচ্ছি। তো এখানে মোট কতগুলো উপাত্ত আছে, 30টা উপাত্ত আছে। তো প্রচুরক নির্ণয় করতে বলছে, যে এখানে প্রচুরক হচ্ছে, তাহলে দেখো যে সব থেকে বেশি বার উপাত্ত আছে 67। এখানে দেখো লক্ষ্য করলে যে 72 আছে 2 বার, 92 আছে 2 বার, 67 আছে 3 বার। তাহলে সব থেকে বেশি পরিমাণে উপাত্ত হচ্ছে 67। তাহলে এটাই আমার প্রচুরক, প্রচুরক হচ্ছে 67। এবার দেখো যে এর মধ্যক যদি বের করি তাহলে মোট উপাত্ত আমার কত, 30টা। তো আমি এই যে প্রথম থেকে শেষ বাদ দিই, 34, 90, 38, 88, 42, 82 এভাবে যদি বাদ দিতে থাকি প্রথম থেকে শেষের মানগুলা, তাহলে মধ্যখানে আমরা পাচ্ছি যে এই যে 2টা উপাত্ত থাকছে 66 প্লাস 67। তাহলে মধ্যক হচ্ছে এই দুটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে 66.5। এটা যদি আমরা সূত্রের সাহায্যে বের করি, যখন বেশি সংখ্যক উপাত্ত থাকবে, যে 100 জন উপাত্তের মধ্যে মধ্যক, তখন এইভাবে বাদ দেয়া অনেক সময় সাপেক্ষ। এই জন্য আমি সূত্রের সাহায্যে যদি বের করি তাহলে এখানে মোট উপাত্তের সংখ্যা আমার কত ছিল, যে 30 জন। আমরা কয় পেয়েছিলাম যে n এর মান 30। এটা কি জোড় সংখ্যা। জোড় সংখ্যার ক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ছিল, যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস অনতম পদ। n/2 মানে n এর মান এখানে 30, তাহলে 30/2 মানে 15তম পদ, এবং n/2 মানে 15 প্লাস 1 অর্থাৎ 16তম পদ। তাহলে 15তম পদ এবং 16তম পদের যোগফলকে 2 দ্বারা ভাগ, তাহলে n/2 সমান 15তম পদ এবং n/2 প্লাস 1 সমান হচ্ছে 15 প্লাস 1 মানে 16তম পদের যোগফল। তাহলে সুতরাং 15তম ও 16তম পদে সাংখ্যিক মানের গড়ই হবে কিন্তু মধ্যক। তো 15তম পদ হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি গুনতাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13, 14, 15তম পদ হচ্ছে 66 এবং 16তম পদ হচ্ছে 67। তাহলে 66 প্লাস 67 এর গড়ই হচ্ছে মধ্যক। তাহলে এই যে 66 প্লাস 67 ভাগ 2 সমান হচ্ছে 66.5, যেটা আমরা এইভাবেও পেয়েছিলাম। তো এইভাবে আমরা প্রচুরক নির্ণয় করব। এবং গয়ে বলছিল যে গণসংখ্যা সারণী হতে গড় এবং আয়তলেখ অঙ্কন করো। তো এখানে যদি শ্রেণী ব্যবধান নিয়ে আমরা তো গণসংখ্যা সারণী তৈরি করেছিলাম কয়ে, তো আমরা সেই গণসংখ্যা সারণী নিলাম। গণসংখ্যাকে আমরা কিন্তু fi দ্বারা, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গণসংখ্যা fi, তো এটা 4 4 পেয়েছিলাম, তারপর পেয়েছিলাম যে 3 8 6 3 2 এটা। তো আমার গড়ের জন্য প্রয়োজন এই শ্রেণী ব্যবধান এর মধ্যমান, এটাকে আমরা বলছি যে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান আমরা পাই কিভাবে, যে এই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব। তাহলে এই যে 31 আর 40 অর্থাৎ 71কে 2 দিয়ে ভাগ করলে 35.5, এটাই হচ্ছে শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে আমার xi। তারপরেরটা তাহলে কি পাবো, যে 41 যোগ 50 অর্থাৎ 41 যোগ 50 মানে কত, 91।
91 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 45.5। তাহলে 111 কে 2 দিয়ে ভাগ করলে 55.5 এইভাবে আমরা পাবো। তাহলে দেখো যে 35.5, 45.5, 55.5, তাহলে পরেরটা হবে 65.5, 75.5, 85.5, 95.5। এইভাবে আমরা শ্রেণী মধ্যমানগুলা বের করতে পারবো। এবং শ্রেণী মধ্যমান বের করার পর আমার গড়ের জন্য প্রয়োজন fi এবং xi এর গুণফল। তাহলে এখানে আমি বের করি যে fi xi, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করব। এই 4 কে 35.5 দিয়ে গুণ করলে হয় 142, এই 4 কে 45.5 দিয়ে গুণ করলে 182, 3 কে 55.5 দিয়ে গুণ করলে 166.5, 8 কে 65.5 দিয়ে গুণ করলে 524, 6 কে 75.5 দিয়ে 453, 3 কে 85.5 দিয়ে 256, 2 কে 95.5 দিয়ে গুণ করলে 191। তাহলে আমার এখানে মোট গণসংখ্যা ছিল এটা। মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করলে n সমান এটা যোগ করলে আমরা পাই 30, এবং এখানেও এটা যোগ করলে পাবো সাম fi xi সমান হচ্ছে এটা যোগ করে পেয়েছি 1915। তো তাহলে আমার গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে সাম fi xi কে n দিয়ে ভাগ, গড় সমান গড় x বার দ্বারা প্রকাশ করা হয়, x বার সমান সাম fi xi বাই n। সাম fi xi এর মান 1915, n এর মান হচ্ছে 30, বসিয়ে ভাগ করলে পাই 63.83। এটাই হচ্ছে আমার গড়। তো এবার যদি আমাকে আয়তলেখ আঁকতে বললে আয়তলেখ আঁকলে তাহলে আমার x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো, এটা আমরা জানি। এটা ভাঙা অংশ বসালাম। আমার প্রথম 30 থেকে শুরু করি, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত। আবার এইদিকে গণসংখ্যা 2, 4, 6, 8 পর্যন্ত আমার আছে, এইভাবে বৃদ্ধি পেল। তো এখানে আমাকে বলে দিতে হবে যে এই ক্ষুদ্রতম কত বর্গঘর সমান কত একক নিয়ে কাজ করছি। তো এখানে আমি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 2 একক নিয়ে x অক্ষ বরাবর, এবং এখানে ক্ষুদ্রতম 4 বর্গঘর সমান 1 একক নিয়ে y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে পেয়েছি এটা। তো আমরা এখন তো প্রথমে গণসংখ্যা পেয়েছিলাম 31 থেকে 40 এর মধ্যে 4, তো এই 4 পর্যন্ত গেলাম। তারপরেও পেয়েছিলাম 41 থেকে 50 এর মধ্যে 4, তারপরে পেয়েছিলাম 50 থেকে 60 এর মধ্যে 3, 50 থেকে 60 এর মধ্যে 51 থেকে 60 এর মধ্যে 3 পেয়েছিলাম। তারপরে 61 থেকে 70 এর মধ্যে পেয়েছিলাম 8, তারপরে পেয়েছিলাম 5, তাহলে এই যে 6, তারপরে পেয়েছিলাম 3, তারপরে 2 পেয়েছিলাম। তো এইভাবে আমরা আয়তলেখ তৈরি করতে পারবো। তো আজকে তোমাদের ক্লাসে যে আলোচ্য বিষয় ছিল সেটার থেকে যদি আমি মূল্যায়ন করি, তাহলে এই উপাত্তগুলোর সংখ্যাগুলোর মধ্যক কোনটি যদি বলি, তাহলে মধ্যক হবে কোনটা? এটা দেখো বিন্যস্ত উপাত্ত, মধ্যখানে আছে 2 দিক থেকে দুইটা করে বাদ দিলে মধ্যখানে আমরা পাচ্ছি 7, তাহলে মধ্যক হচ্ছে 7। তারপর এই উপাত্তগুলোর সংখ্যাগুলোর প্রচুরক কোনটি? তাহলে প্রচুরক সব থেকে বেশি কোনটা আছে? 4, 5, 8, 6, 7, 5, 12, 2 বার 5 আছে, তাহলে প্রচুরক হচ্ছে 5। এই সংখ্যাগুলোর মধ্যক কোনটি? তাহলে সংখ্যাগুলোকে আমার বিন্যস্ত আকারে সাজালে 8, 11, 12, 12, 14, 18, তাহলে বিন্যস্ত আকারে সাজালে আমরা পাচ্ছি যে 12। সংগৃহীত উপাত্তের মধ্যক মানকে কি বলে? সংগৃহীত উপাত্তের মধ্যক মানকে আমরা জানি যে মধ্যক বলে। তারপর এই উপাত্তের প্রচুরক কত? এখানে 4, 6, 8, 9, 10, 18, 19, 20, 21, 23, 24, 30, কোনটাই একাধিকবার নেই, তাহলে এখানে কোনো প্রচুরক নেই। তো আজকে তোমাদের জন্য বাড়ির কাজ, বাড়িতে তোমরা এটা করার চেষ্টা করবে যে বার্ষিক পরীক্ষা 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। 20 জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বর 30, 40, 35, 50, 55, 60, 65, 73, 62, 70, 45, 35, 85, 74, 98, 92, 90, 83, 45, 57, এগুলো হচ্ছে
গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 20 জন শিক্ষার্থীর। তো এখান থেকে আমাকে বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে সাজাও। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করবে এবং উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। তো আশা করি তোমরা বাড়িতে এটা করতে পারবে। তা আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।